আমরা মনে করছি যে 2024-এর লোকসভা নির্বাচনের শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ আর ইউসুফ পাঠানকে প্রার্থী করলো, তখন তারা কোথাকার লোক ছিল আমরা জানি না, তাদেরকে ভোট দিয়েছে মানুষ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন এই বাঙালির কথা মুখ্যমন্ত্রী বলছেন, বাঙালি ট্রাম্প কার্ড খেলছে। এই 20 লক্ষ থেকে 30 লক্ষ পরিযায়ী শ্রমিক এই বাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে গিয়ে আজকে কাজ করছে, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা কেন মুখ্যমন্ত্রী করছেন না, তার উত্তর নেই। কারণ এখানে কোনো শিল্প নেই, শিল্পের নামে একটা বুজরুকি চলছে। এবং আপনার মনে আছে সিঙ্গুরের কারখানার সময় কৃষি নষ্ট হয়ে যাচ্ছে বলে যে স্লোগান দিয়ে উনি সর্ষে ছড়িয়েছিলেন, আজকে ওইখানে কৃষি চাষও হয় না, শিল্পও হয় না। এবং আপনার মনে আছে একটা খুব ভালো কথা, যে চিকিৎসার কথা উনি বলছিলেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে পিজি এনআরএসে আমি দেখেছি তৃণমূলের নেতাদের যখন সিবিআই ইডিরা ডাকে তখন তারা উডবান ওয়ার্ডে ভর্তি হয়ে যাচ্ছে, স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে। কিন্তু সাধারণ বাঙালি, সাধারণ বাংলার মানুষরা তারা ট্রিটমেন্ট পাওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। এবং দেখেছি যখনই মানুষের কোনো রোগ হচ্ছে, সেই রোগের জন্য তৃণমূলের নেতাদের কারুর চোখের অপারেশনের জন্য বাইরে যাচ্ছে। তাহলে বাংলায় যখন এত ভালো ডাক্তার আছে, বাংলায় যখন এত ভালো সুপার ফেসিলিটি হসপিটাল আছে, সেখানে কেন যাচ্ছেন না, তার কোনো উত্তর নেই। মুখ্যমন্ত্রীর পা হয়ে গেলে নন্দীগ্রাম থেকে উনি সোজা পিজিতে চলে আসেন, কারণ নন্দীগ্রামের ওপরে ওনার বিশ্বাস নেই, নন্দীগ্রামে যে ডাক্তাররা আছে তাদের উপরে বিশ্বাস নেই। আর আমরা দেখেছি, আপনি যদি বেঙ্গালুরু ট্রেনে যান বা হায়দ্রাবাদের ট্রেনে যান, দেখবেন ওখানে 90% বাঙালি প্রতিদিন যাচ্ছে শুধু চিকিৎসার কারণে, কারণ এখানে মেডিকেল কলেজ এনআরএসে তারা ভর্তি করাতে পারছে না। তারা প্রতিদিন অপেক্ষা করছে, একটা লাইন পড়ছে, ভোর 4টে থেকে লাইন পড়ছে। এদিকে নেতার চিঠি বা নেতার সুপারিশ ছাড়া আপনি পিজি এনআরএস বা আরজিকর হাসপাতালে ভর্তি করাতে পারবেন না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কি প্রাদেশিকতা আছে বলে মনে করেন নাকি? না না, বাঙালির কথা উনি ভাবছেন কোথায়? বাংলা বাঙালির কথায় প্রাদেশিকতা একটা মাত্র ভোটের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। তাই 20 লক্ষ বুঝতে পেরেছি, আমি আপনার বক্তব্য আজকে প্রতিবাদ করছে। কিন্তু যখন উত্তরপ্রদেশে একের পর আমরা দেখেছি বুলডোজার মুখ্যমন্ত্রী চালিয়েছেন, বুলডোজার এবং সাধারণ প্রান্তিক মানুষের উপরে যেভাবে বুলডোজারের আক্রমণ নেমে এসেছে, সেখানে শুভেন্দু অধিকারীকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুখে যা বললো, মনে মনে উনি খুব খুশি হচ্ছেন, কেন উনি বুলডোজারের পক্ষে থাকেন, বুলডোজারের বিপক্ষে থাকেন না। এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। এবং যোগী আদিত্যনাথ যখন এই বুলডোজার চালিয়েছে, উনাকে একবারও কোথাও টুইটার থেকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও আমরা দেখিনি সেই প্রতিবাদে সরব হতে। শুভেন্দু অধিকারী মনে মনে খুশি হয়েছেন। এবার আমি আসছি হকারের ক্ষেত্রে। দেখুন, হাতিবাগানের একজন হকার অভিযোগ করেছিল টক টু মেয়ারে, যেখানে 2 লক্ষ টাকায় ফুটপাত বিক্রি হচ্ছে। মেয়র ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে, বললো এই যে স্ট্যাম্প পেপারে লেখা আছে 2 লক্ষ টাকায় আমরা একটা ফুটপাত বিক্রি করে দেওয়া হয়েছে, এবং সেখানে স্ট্যাম্প পেপারে নোটারি করে পুরো স্ট্যাম্প পেপার নেওয়া আছে। এর থেকে প্রমাণিত হচ্ছে ওখানকার কাউন্সিলর ইনভলভ আছে, কাউন্সিলর ছাড়া এই সম্ভব না। এবং গড়িয়ার থেকে হাতিবাগান থেকে সব জায়গায় আপনি যদি খোঁজ দিয়ে দেখেন অঙ্কুরবাবু, আপনি পরিষ্কার দেখতে পাবেন যে 6000 টাকায় হকাররা প্রতি মাসে দেয়। এই 6000 টাকা যে প্রতি মাসে ওরা দিচ্ছে, তার জন্য কোনো রিসিপ্ট আছে? কলকাতা কর্পোরেশনের ফান্ডে কোনো রিসিপ্ট আছে? উত্তর না। এবং 200 টাকা করে তারা দাদাদের দেয় এবং ওখানকার পুলিশকে দেয়, যেটা মুখ্যমন্ত্রী আজকে বলছে। তাহলে এই 200 টাকায় করে ডালা বসাচ্ছে এবং 200 টাকা দিয়ে তাদের পুলিশ এবং আজকে তৃণমূলের নেতারা আজকে হকার বসাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে 25-75-এ যিনি হিসেব বলেছেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে? আমি আপনাকে বলি, মুখ্যমন্ত্রী কয়েকটা স্টেটমেন্ট কোট আনকোট আপনাকে বলি, এলাকার নেতারা এবং পুলিশ ডালা বসিয়েছে টাকা নিয়ে, পুলিশের লোভ বেড়ে গেছে, গরিব হকারদের কাছ থেকে টাকা নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যেটা আপনি আমায় থামালেন, যে এই দোলা সেনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? এবং আজকে যে কমিটি তৈরি করা হয়েছে তাতে ববি হাকিম আছে, দেবাশিস কুমার আছে, অরূপ বিশ্বাস আছে, মলয় ঘটক আছে। তাহলে 3 জনের নামে কিন্তু একটা অভিযোগ আছে দুর্নীতি। ববি হাকিমকে আমরা নারদা হাকিম হিসাবে চিহ্নিত করে দিয়েছি, এবং তার সাথে আমরা কি দেখেছি, মলয় ঘটককে সিবিআই 13 বার কিন্তু নোটিশ পাঠিয়েছে, তাই উনি দুর্নীতিমুক্ত না। আপনি কোনো জায়গার ধরুন বিল্ডিং এর কোনো প্রোটেকশনের জন্য, নিরাপত্তার জন্য নিশ্চয়ই কোনো চোরকে রাখবেন না, আপনি নিশ্চয়ই পুলিশকে রাখবেন। এখন মুখ্যমন্ত্রী জানেন না যে এখানকার পুলিশ প্রশাসন, কাউন্সিলররা সবাই মিলে একটা সিন্ডিকেট চালায়, আর মুখ্যমন্ত্রী এখন বলতে চাইছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন? আমি মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নেবো। ইলেকট্রাল বন্ডে সিএসসির কাছে টাকা নেওয়ার সময় কি হাত পেতে ভিক্ষা নিয়েছে? তাতে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন কি করে? যে সৌগত রায়, যে ভাবমূর্তি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। আমি আপনাকে বলি, দোলা সেনের বিরুদ্ধে পদক্ষেপ হয়নি। কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর সেই কুণাল ঘোষকে সাধারণ সম্পাদক এবং মুখপাত্র করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কিন্তু ওনাকে গ্রেপ্তার করেছিল, এখন উনি ক্লিন চিট পাননি। 2-3 নম্বরে সৌগত রায়, কাকুলি গোস্বামীরা যারা নারদায় টাকা নিয়েছিল তাদেরকে আজকে উনি তাদের হয়ে প্রচার করে তাদেরকে আজকে এমপি করে দিয়েছেন। এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যখন ইডি রেড করতে গেল, বললো অনুব্রতর মাথায় অক্সিজেন কম আছে, যখন গুড় বাতাসা থেকে শুরু করে বিরোধীদের অত্যাচার করেছিল তখন মুখ্যমন্ত্রী তাকে প্রোটেক্ট করেছিলেন। আরাবুল ইসলাম যখন শিক্ষিকাকে জগ ছুড়ে মেরেছিল তখন আরাবুল ইসলামের পাশে দাঁড়িয়েছিলেন তার দলের যুব নেতা। যখন শওকত মোল্লা একটা বাস স্ট্যান্ড চেয়েছিল তখন সেই শওকত মোল্লাকে বলেছিলেন তুই তো ভালো বোম বানাস, তোকে বাস স্ট্যান্ড দিয়ে কি করবো? শওকত মোল্লার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর না।
এখন প্রশ্ন হচ্ছে আপনি 81 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর এবং যে তার দাদা কমিটিতে আছে, সেখানে আপনাকে কোনো ব্যবসা করতে গেলে ছোট হোক বড় হোক আপনাকে বিশ্বাস ট্যাক্স দিতে হবে। বিশ্বাস ট্যাক্স না দিলে আপনি জিএসটি দিন, ইনকাম ট্যাক্স দিন, সেল ট্যাক্স দিন, কোনো ট্যাক্সে আপনি জায়গা পাবেন না যতক্ষণ না বিশ্বাস ট্যাক্স দিতে পারছেন। সালে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকে আজকে 2024, ব্যাপারটা এরকম যেন দেখানো হচ্ছে যে 2011 সালে উনি শপথ নেওয়ার পর উনি লন্ডন, জার্মানি, ইটালিতে চলে গিয়েছিলেন। এই 3 দিন আগে উনি কলকাতায় ফিরেছেন। কলকাতায় ফিরে এসে উনি দেখছেন যে এইভাবে হকাররা বসে আছে। এখন কিভাবে তার প্ল্যান হবে, কিভাবে তার প্ল্যান হবে, তার জন্য একটা পর্যবেক্ষক কমিটির দরকার, তার জন্য বিভিন্ন রকমের রিসার্চ দরকার, তার জন্য বিভিন্ন দলের যারা উচ্চ পদে আছেন বা বিভিন্ন সর্বদলীয় বৈঠক করে তাদের দেখা উচিত যে কিভাবে একটা সাধারণ এখানকার হকারদের পুনরুত্থান উচ্ছেদ না করিয়ে তাদেরকে পুনর্বাসন দেওয়া যায়। কিন্তু উনি নিজের ডিসিশন নিজেই নেন এবং দলের যারা নেতা, যারা দলের ক্যাবিনেট, আমি তো সেই আবার নিন্দাই শুনলাম না তাদের ক্যাবিনেট হলে তো সেখানে একটা পরামর্শ থাকবে। তাহলে পরামর্শ হচ্ছে এই হকারদের পুনর্বাসন আগে দিতে হবে এবং পুনর্বাসন দিতে হবে এবং তার সাথে যাদের যেভাবে হকার উচ্ছেদ করা হয়েছে এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না। কলকাতায় করে মামলা হয়েছে এবং যতক্ষণ না পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ এই হকারদের কোনো রকম ভাবে স্থানচ্যুত করা যাবে না। সিপিএম